কোপা আমেরিকার নকআউট পর্ব আগামীকালকে শুরু হচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় আগামীকালকে খেলতে নামবে ইকুয়েডরের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনার শিবিরে একটু শঙ্কা জেগেছিল, মেসির চোট সমস্যা দেখা দিয়েছিল। এই বছর পুরোটা জুড়ে তো মেসির একটু সমস্যা ছিল, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে যে আর্জেন্টিনা মেসিকে নিয়েই নামবে। তবে এর আগেও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ নিয়ে অনেক বিশ্লেষণ আছে, এ নিয়ে অনেক কথা বলার আছে। এ নিয়ে আমরা এখন কথা বলবো শুভনারায়ণ চৌধুরীর সঙ্গে। আচ্ছা, আগামীকালকে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে, তো এই ম্যাচে মেসি থাকবেন এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। যদি মেসি না থাকে বা মেসি থাকে, এটাতে কি আর্জেন্টিনার খেলার কোনো প্রভাব পড়ে, সিস্টেমে কি কোনো প্রভাব পড়বে কিনা? তা তো পড়বেই। এটা আমরা মেসি অলরেডি প্রথম 2 ম্যাচে খেলেছে, পেরুর সাথে লাস্ট ম্যাচটাতে খেলেনি গ্রুপে। সেটাতে কিন্তু আমরা অলরেডি দেখতে পেরেছি, যেটা হচ্ছে যে আর্জেন্টিনা কিন্তু টিপিক্যালি আপনার হরাইজন্টাল ফুটবল খেলে, মাঠটাকে বড় করে ছোটো ছোটো পাস। কিন্তু পেরুর সাথে ম্যাচে যখন মেসি থাকে না, তখন কিন্তু যেটা আমরা এর আগে একদিন ব্রাজিলের ব্যাপারে বলছিলাম যে ব্রাজিলের সেভাবে মাঠ কন্ট্রোল করার মতো প্লেয়ার নেই। আর্জেন্টিনা এখন কিছুটা ম্যাকলিস্টার বা এনজো ফার্নান্দেজকে দিয়ে করে, বাট মাঠ কন্ট্রোল করার যে ব্যাপারটা সেটা ব্রাজিলের নেইমার করে, আর্জেন্টিনার মেসি। তো যখন মেসি থাকেন না, তখন কিন্তু আপনার মিডফিল্ডের উপর প্রেশার কমানোর জন্য হোক বা তাড়াতাড়ি আক্রমণে ওঠার জন্য আর্জেন্টিনা কিন্তু অনেকটা বেশি ভার্টিক্যাল ফুটবল খেলে, যেটা আমরা ডিরেক্ট ফুটবল যেটাকে আমরা বলি। আপনার দ্রুত আক্রমণ উঠে যাওয়া, উইংয়ে পাস ছড়িয়ে দেওয়া, যেটা আমরা আপনার যদি যে আমরা অ্যাভারেজ পজিশন নিয়ে কথা বলছিলাম এর আগেও, অ্যাভারেজ পজিশন যদি দেখেন, আর্জেন্টিনা কিন্তু মেইনলি মিডফিল্ড সেন্ট্রিক অ্যাটাক করে। আপনার ঠিক উইং ধরে অতটা ওঠে না, যেটা শেষ পর্যন্ত মিডফিল্ড সেন্ট্রিক হয়ে যায়। কিন্তু পেরুর সাথে ম্যাচে আর্জেন্টিনা 2 উইং অনেক বেশি ইউজ করেছে। আর আরেকটা যেটা হচ্ছে আপনার মিডফিল্ড সেন্ট্রিক হওয়ার কারণে যেটা হয়, আপনার কী হয়, মেসি একটা বল পেলো, তারপর সে থ্রু বাড়িয়ে দিল। মেসি না থাকার কারণে যেটা আপনার স্ট্যাটিস্টিক্সে অলরেডি দেখাচ্ছে যে প্রথম 2 ম্যাচে আপনার স্ট্যাটিস্টিক্সের যদি দেখেন, যে প্রথম ম্যাচে কানাডা কিন্তু অনেক বেশি প্রেস করে খেলেছে এবং তারা অনেক হাই লাইন নিয়েই খেলেছে কানাডা। তো তাদের এগেনস্টে অবভিয়াসলি থ্রু পাস বেশি হবে। তো মেসি ওই দিন 8টা থ্রু পাস ছিল আর্জেন্টিনার। চিলি একটু কানাডার চেয়ে একটু নিচে নেমে খেলেছে, বাট স্টিল তারাও মিডফিল্ডে অনেক বেশি ফিজিক্যাল ডমিনেন্ট। স্টিল তাদের এগেনস্টে মেসি থাকার কারণে আর্জেন্টিনা 4টা থ্রু পাস পেয়েছে, যেটা পেরুর এগেনস্টে যেটাতে আর্জেন্টিনা ছিল, মেসি ছিল না, সেদিন আর্জেন্টিনার থ্রু পাস ছিল মাত্র 1টা। তো এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে মেসি থাকা এবং না থাকার মধ্যে খেলার ডিফারেন্সটা কোন জায়গায়। আপনার মেসি থাকলে আর্জেন্টিনা খুব বেশি হয়তো ভার্টিক্যাল খেলবে, অ্যাটাকার যারা আছেন উইং ধরে ওইভাবে খেলবে। মেসি থাকলে তো মিডফিল্ড ধরেই খেলবে। আচ্ছা, তো মেসি থাকা এবং থ্রু বল যদি বলিস, তো সেটার সঙ্গে তো আলভারেসের খেলাটাই ভালো যায় যদি থ্রু বল, কিন্তু আবার মার্তিনেজ এবার দুর্দান্ত ফর্মে আছে। তো মেসি যদি একাদশে থাকে, তাহলে এই 2 জন স্ট্রাইকারকে কি নিয়ে নামার কোনো সম্ভাবনা আছে? যেটা হচ্ছে মেসি যখন গতকাল মেসি অনুশীলনে ফিরেছেন, গতকাল পর্যন্ত মেসি যখন অনুশীলনে আসেনি, তার আগ পর্যন্ত একটা ডিসকাশন ছিল যে হয়তো আর্জেন্টিনা 2 স্ট্রাইকারকে নিয়ে নেবে। 4-4-2 ফরমেশন, 2 স্ট্রাইকারে খেলবেন। 4-4-2 ফরমেশনের একটা কারণ আছে, 4-4-2 ফরমেশনে আপনার দি মারিয়াকে হয়তো খেলানো হবে না। দি মারিয়ার জায়গায় ওইদিকে রাইট উইংয়ে রদ্রিগো দি পল একটু রাইট সাইডে ঘেঁষে খেলবেন, কারণ সেক্ষেত্রে ডান দিক থেকে রাইট উইং ব্যাক যে সে অনেক বেশি উঠবে। লেফট সাইডে তারা নিকোলাস গঞ্জালেসকে চিন্তা করছে, কারণ হচ্ছে ইকুয়েডরের যে রাইট ব্যাক, তার যে অ্যাটাকিং ইনস্টিংক্ট সেটাকে আটকে রাখার জন্য, নিউট্রালাইজ করার জন্য হচ্ছে ওরা 4-4-2 ফরমেশন এবং ইয়েকে নিয়ে, নিকোলাস গঞ্জালেসকে নিয়ে। সেক্ষেত্রে তখন চিন্তা করা হচ্ছিল যে যদি মেসি না খেলে হয়তো 2 স্ট্রাইকারকে নিয়ে নামবে। কিন্তু কালকে থেকে যখন মেসি খেলার একটা চান্স তৈরি হয়েছে, তখন চিন্তা করা হচ্ছে যে হয়তো যে কোনো একজন স্ট্রাইকার, সেক্ষেত্রে দি মারিয়া থাকছেন না, মোটামুটি এটা আর্জেন্টিনার বেশিরভাগ মিডিয়ায় তাই জানাচ্ছে। সো মেসির সাথে সেক্ষেত্রে একজন স্ট্রাইকার হিসেবে এখন পর্যন্ত লতারো মার্তিনেজকে ভাবা হচ্ছে। এটা 2টা কারণ। একটা হচ্ছে লতারো মার্তিনেজ অনেক বেশি ফর্মে আছেন, যদিও আপনার আলভারেজের ক্ষেত্রে খেলানোর ক্ষেত্রে আপনার কী লাগবে, যদি আলভারেজকে খেলানোর জন্য আপনার সেই স্পেসটা দিতে হবে। আলভারেজ হচ্ছে আপনার যদি অপোনেন্ট একটু উপরে উঠে আসে, তাকে আপনি মেসির একটা পাস দিয়ে রিলিজ করে দিলে আলভারেজ চলে গেল। কিন্তু ইকুয়েডর কিন্তু একটু নিচে নেমেই খেলছে, হ্যাঁ, এবং ইকুয়েডরের মাঝমাঠে একটু বেশি কী বলে ওরাও কিন্তু আর্জেন্টিনার মতো একটু খেলানোর দিক থেকে মাঝমাঠ কেন্দ্রিকই খেলে, ওদের কিন্তু উইং অত বেশি ইউজ হয় না। এটার কারণ আছে, ইকুয়েডরের 2 জন ওদের এখন আপনি যদি ইকুয়েডরের খেলা দেখেন, ইকুয়েডরের 2 জন অ্যাটাকিং মিডফিল্ডার যারা কেন্দ্রিক পায়েস এবং হেরেমে সার্মিয়েন্তো, তো ওদের 2 জনের কারণ ওরা একটু ভেতরের দিকে ঢুকে যান, হাফ স্পেস ধরে খেলেন, এই কারণে ওদের খেলাটাও মাঝমাঠ কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আপনার 4-4-2 ফরমেশনে মিডফিল্ডের উপর আর্জেন্টিনার জোর দেওয়াটা বেশি জরুরি ছিল, এই কারণে 4 জন মিডফিল্ডার নিয়ে নামা।
চারজন মিডফিল্ডের মধ্যে একজন, ওইদিকে আবার ওদের যে রাইট ব্যাক প্রেসিয়াদোকে কন্ট্রোল করার জন্য লেফট উইংয়ে নিকোলাস গঞ্জালেসকে নিয়ে নামা। আর এইখানে যেহেতু ওরা একটু লো ব্লকে খেলে এবং মিডফিল্ডটা বেশি ভিড় হয়ে থাকে, সেই কারণে আপনার ওই দুই স্ট্রাইকারের বদলে যেহেতু এক স্ট্রাইকার খেলবে, সেটা লতারো মার্টিনেজ মানে আলভারেজ না হয় মার্টিনেজ। আরেকটা কারণ হচ্ছে ওদের ইকুয়েডর কিন্তু সেন্টার ব্যাকদের হাইট অনেক বেশি, সেই জায়গায় হয়তো মার্টিনেজ আলভারেজের চেয়ে মার্টিনেজ হয়তো একটু বেটার সুইটেড আর কি। তো এই ধরনের লো ব্লক টিমের ক্ষেত্রে কি দি মারিয়াকে দরকার ছিল না, মানে একটু বেশি প্লেয়ার থাকলে বা দিমারিয়াকে দরকার ছিল, কিন্তু যেটা হচ্ছে দিমারিয়া গত আর্জেন্টিনা মিডিয়া যেটা বলছে প্র্যাকটিস সেশন যেটা দেখা যাচ্ছে তাতে দিমারিয়া একটু পিছিয়ে পড়েছেন পেকিং অর্ডারে। আর আরেকটা হচ্ছে এই ম্যাচে আর্জেন্টিনার মেইন কনসার্নটা হচ্ছে মিডফিল্ড কন্ট্রোল করা, কারণ মিডফিল্ডে হচ্ছে যেটা বললাম যে ওরাও মিডফিল্ড সেন্টার করেই খেলে এবং দুই অ্যাটাকিং মিডফিল্ডার যে ওদের যে ইয়াং জেনারেশন যেটা ইকুয়েডরে উঠে আসছে, তাদের মেইন যে দুইজন স্টার কেন্দ্রি পায়েজ এবং সার্মিয়ান্তো, তাদেরকে কন্ট্রোল করাটাই বেশি ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে আপনার জন্য এই যেহেতু ডিফেন্স একটু জোর দিতে হচ্ছে, সেজন্য আপনার দিমারিয়ার বদলে নিকোলাস গঞ্জালেসকে ফেভার করা হচ্ছে। আচ্ছা, আর এবারে কোপা আমেরিকায় এখনও পর্যন্ত বেস্ট টিম বলা হচ্ছে উরুগুয়েকে, কিন্তু এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেই কিন্তু উঠেছে আর্জেন্টিনা। তো কেন, মানে খেলার স্টাইলের দিক দিয়ে কোনো পরিবর্তন এসেছে যে কারণে হঠাৎ করে উরুগুয়েকে ফেভারিট বলা হচ্ছে, আর্জেন্টিনাকে মানে একটু পিছিয়ে রাখা হচ্ছে? হয়তো ব্রাজিলের মতো ওরকম হাই রব উঠেনি, কিন্তু আর্জেন্টিনাকে ঠিক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, বর্তমান কোপা আমেরিকা জয়ী সেই দলকে মানে কেন পিছিয়ে ধরা হচ্ছে কেন? আচ্ছা, এখানে দুটি কারণ থাকতে পারে। একটা হচ্ছে আর্জেন্টিনা যদি আপনি গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখেন, লাস্ট ম্যাচ তো মেসি খেলেনি, সো এবং পেরু এখন বেশ পিছিয়ে পড়েছে, আগে মাঝখানে কয়েক বছর পেরু মাঝখানে, বাট এখন আবার পিছিয়ে গেছে। তো ওই ম্যাচটা আমরা আসলে হিসাবে ধরাটা খুব একটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না। বাট আগের দুই ম্যাচ যদি দেখেন, আগের দুই ম্যাচে আপনার কানাডার সাথে মেসি 2টা গোল মিস করেছে, 2টা গোল মিস না করলে হয়তো আর্জেন্টিনা 2 গোলের জায়গায় 4 গোলে জিততো। বাট স্টিল ওই ম্যাচে আর্জেন্টিনা বেশ ভুগেছে, কারণ হচ্ছে জেসি মার্শের আন্ডারে কানাডা এখন কিন্তু বেশ কাউন্টার প্রেসিং, মানে খুবই প্রেসিং মেশিন একটা বলা যায়, এবং আর্জেন্টিনাকে ওরা খুব ভুগিয়েছে। এবং কানাডাও কিন্তু সেদিন বেশ চান্স তৈরি করেছিল, এবং যদি কানাডাও তাদের চান্সগুলো তো কাজে লাগাতে পারতো, সেক্ষেত্রে ম্যাচটা একটা কী বলতো আপনার 3-4 এই টাইপের কিছু হয়ে যেতে পারতো। সো ওই ম্যাচে আর্জেন্টিনা ডমিনেট করেছে, এটা কেউ বলবে না। চিলির এগেনস্টে ম্যাচেও চিলিও কিন্তু ফিজিক্যালি ডমিনেট, এবং তারাও মিডফিল্ডে বেশ কাউকেই শান্তিতে থাকতে দেয় না, এরকম একটা টিম। সেই ম্যাচেও আর্জেন্টিনা ভুগেছে, এবং আর্জেন্টিনা জয় পাওয়ার জন্য একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত সম্ভবত 88 মিনিটে লতারো মার্টিনেজ গোল করেছে। তো এই দুইটা ম্যাচ পেরুর এগেনস্টে ম্যাচটা যেটা বললাম, পেরুকে এখন আসলে সেভাবে পেরু অনেকটা পিছিয়ে যাওয়ায়, প্লাস মেসি না খেলায় যেহেতু এই ম্যাচে ডিফারেন্স তৈরি হয়ে যাবে, সো এইটাকে আমরা হিসাবে আনছি না। স্টিল ওই ম্যাচও আর্জেন্টিনা ডমিনেট করেছে, বল পজিশনে রেখেছে, বাট গোলের চান্স সেভাবে করেনি। তো প্রথম দুই ম্যাচ যদি চিন্তা করেন, আর্জেন্টিনা একে হচ্ছে খুব বেশি দাপট দেখাতে পারে। এখন এটা একটা ব্যাপার, আরেকটা হচ্ছে মেসির ফর্ম এবং ফিটনেস। মেসি কিন্তু এখন পর্যন্ত দুই ম্যাচেই যে দুই ম্যাচ খেলেছেন কোনো ম্যাচেই খুব একটা, হ্যাঁ লাস্ট পর্যন্ত তার এই চিলির সাথে ম্যাচটাতেও তার অ্যাসিস্টে গোল হয়েছে, কানাডার সাথে ম্যাচটাতেও সেকেন্ড গোলটা তার অ্যাসিস্ট হয়েছে, ফার্স্ট গোলটাতেও তারই অবদান ছিল, যদিও সরাসরি অ্যাসিস্ট না। কিন্তু মেসি ঠিক এখনও মেসি যেরকম মেসি বলতে আমরা যা বুঝি, তার 60% হয়তো মেসি এখন পর্যন্ত কোপায় দেখাতে পারেননি। এটা হয়তো তার ফিটনেসের একটা বড় কারণ, তিনি কিন্তু অনেকদিন ধরে তার হ্যামস্ট্রিং নিয়ে ভুগছেন। তো মেসির ফর্ম না পাওয়া এটা একটা বড় কারণ। আর একটা হচ্ছে এক্সপেকটেশন। আপনি যখন আর্জেন্টিনা উরুগুয়ের কথা যখন আপনি বলছেন, উরুগুয়ের পেছনে কিন্তু কোনো এক্সপেকটেশনের যে ভার সেটা নেই। ওরা খেলছে, ওরা গোল করছে, ওরা খুব দ্রুত আক্রমণ হচ্ছে, দেখতে ভালো লাগছে, গতিময় ফুটবল খেলছে। এই কারণে উরুগুয়ের ব্যাপারে একটা উরুগুয়ে তো খুব দারুণ খেলছে, উরুগুয়ে দারুণ খেলছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আর্জেন্টিনা আপনি যখন চিন্তা করছেন আর্জেন্টিনা বর্তমান কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর্জেন্টিনায় মেসি আছে, আর্জেন্টিনার টিমটা বেশ ভালো, তো একটা এক্সপেকটেশন জায়গায় যে এরা প্রতি ম্যাচে অপোনেন্টকে একেবারে উড়িয়ে দেবে। তো সেটার ওই এক্সপেকটেশন এগেনস্টে যখন রিয়েলিটিতে আপনি দেখছেন যে আর্জেন্টিনা যা খেলার তার হয়তো 60-70% খেলছে, তখন ম্যাচটা বেশি হয়ে ধরা পড়ে। আচ্ছা, আর এই যে ইকুয়েডরের ব্যাপারে যদি বলতে গেলে, ইকুয়েডর আসলে তবুও প্যারাগুয়ে বা ওই যে পেরু মাঝখানে কিছু চমক দেখেছিল, কিন্তু ইকুয়েডর কিন্তু কখনো ওই ধরনের মানে খেলোয়াড়ও সৃষ্টি করেনি, যে একক খেলোয়াড় সৃষ্টি করেছে সেটাও কিন্তু না। তো কিন্তু আজ দেখা গেল যে স্কালোনি ইকুয়েডরকে নিয়েও বেশ সতর্ক, বলছেন যে স্টেট যাই বলুক, অতীত ইতিহাস যাই বলুক, এই ইকুয়েডরে বেশ ভালো কিছু খেলোয়াড় আছে, তারা দল হিসেবে বেশ ভালো খেলে। তো এই দল হিসেবে ভালো খেলাটার মানে
তাদের আসলে টিম কেমিস্ট্রিটা কেমন বা কোন কম্বিনেশনে তারা খেলতে পছন্দ করে? আচ্ছা, যেটা হচ্ছে প্রথমত হচ্ছে গত কোপা আমেরিকায় কিন্তু ইকুয়েডর খেলছিল আর্জেন্টিনা এগেনস্টে, এবং সেই ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলে জিতলো। ওই ম্যাচটাকে আর্জেন্টিনাকে বেশ ভুগিয়েছে ইকুয়েডর। আর্জেন্টিনা লাস্ট 3 গোলের লাস্ট 2টাই পেয়েছে লাস্ট 5 মিনিটসে, এবং সবগুলো মেসির। হ্যাঁ, সেই ম্যাচের পর স্কালোনি বলেছিলেন, সেই ম্যাচে মানে 2021-এর কথা বলছি আমি, তখনও কিন্তু স্কালোনি বলেছিলেন যে ইকুয়েডর যে প্রজন্ম উঠে আসছে এটাকে উনি স্যালুট জানিয়েছিলেন। তো এখন কিন্তু ইকুয়েডর আপনি যদি দেখেন গত 2-3 বছর ইকুয়েডর বেশ কয়েকটা ভালো প্লেয়ার উঠে এসেছে, যাদেরকে ইউরোপিয়ান মার্কেটে চেলসি অলরেডি কেন্দ্রি পায়েসকে কিনে নিয়েছে, যদিও তার বয়স 18 না হওয়ার কারণে সে এখনও আসতে পারেনি। তারপর হেরমি সার্মিয়েন্তো আছে, বায়ার লেভারকুসেনের ডিফেন্ডার যে পিয়েরো হিঙ্কাপিয়ে, তারপর চেলসি অলরেডি মিডফিল্ডার কিনেছে যে কাইসেদো। তো বেশ কয়েকটা ভালো প্লেয়ার আছে। এনার ভ্যালেন্সিয়া এখন যদি একটু বয়সের কারণে একটু পিছিয়ে পড়েছেন, এনার ভ্যালেন্সিয়া অনেকদিন ধরেই বেশ ভালো একজন স্ট্রাইকার। তো ভেনেজুয়েলা একটা জেনারেশন উঠে আসছে, ওদের ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভেল যে ক্লাবটা, ওইটার মধ্যে থেকে কিন্তু বেশ কয়েকজন প্লেয়ার উঠে আসছে, এবং যারা ইউরোপিয়ান মার্কেটে বেশ দামে ওদেরকে কেনা হচ্ছে। তো এটা একটা ইকুয়েডরের বেশ একটা প্রজন্ম উঠে আসছে। বাট এবার ইকুয়েডর একটু, আমরা গত কোপা আমেরিকার কথা বলছিলাম, এবার একটু ঝামেলা যেটা হয়ে গেছে, ইকুয়েডর এখন কোচ চেঞ্জ হয়ে গেছে। ইকুয়েডর কোচ এখন হচ্ছে গত বিশ্বকাপে কাতারে যিনি কোচ ছিলেন ফেলিক্স সানচেজ, তার আন্ডারে কিন্তু ইকুয়েডর এখনও খুব একটা ভালো খেলতে পারেনি। ইভেন টিম উইকেটের একটা লেখা পড়ছিলাম আমি, টিম উইকেট বলছিলেন যে ইকুয়েডর অনেকেই চাচ্ছেন যেন ইকুয়েডর বাদ পড়ে যায় দ্রুত, ইভেন গ্রুপ পর্বে বাদ পড়ে যায়, এটা অনেকে চেয়েছিলেন যাতে ফেলিক্স সানচেজকে বোর্ড সরিয়ে দেয়। এটার একটা কারণ হচ্ছে ফেলিক্স সানচেজ এখনও তার আন্ডারে যে রিসোর্স আছে সেটাকে খুব বেশি কাজে লাগাতে পারছেন না। ইকুয়েডর কিন্তু এই যে উঠেছে পর্যন্ত কোয়ার্টার ফাইনালে, গ্রুপ পর্বে কিন্তু ওরা খুবই কোনো রকমে উঠেছে। আপনার প্রথম ম্যাচে এনার ভ্যালেন্সিয়া লাল কার্ড দেখার 20 মিনিটের মধ্যে লাল কার্ড দেখে সেই ম্যাচে হেরেছে ভেনেজুয়েলার এগেনস্টে। তারপরের ম্যাচে জ্যামাইকাকে হারিয়েছে 3-1 গোলে। বাট লাস্ট ম্যাচে মেক্সিকো কিন্তু এবার এখন অনেকটাই দমে গেছে, দলটা পিছিয়ে পড়েছে, তাদের এগেনস্টে গোললেস ড্র করে কোনো রকমে উঠেছে। ইভেন লাস্ট মোমেন্টে মেক্সিকো একটা পেনাল্টি পেয়েছিল, যেটা ভিআর চক অফ করে নিয়েছে। ওই পেনাল্টিটা পেলে কিন্তু ইকুয়েডর আউট হয় না। তো ফেলিক্স সানচেজ এখন পর্যন্ত তার রিসার্চ যেটা বলবেন আপনি, একটা বড় সমস্যা ইকুয়েডরের যেটা আপনার যে ব্রাইটনের যে লেফট ব্যাক পেরভিস এস্তুপিনিয়ান, তিনি এবার চোটের কারণে কোপা আমেরিকায় নেই। এটা ইকুয়েডরের জন্য একটা বড় সমস্যা, যে কারণে আপনার হিঙ্কাপিয়া একজন সেন্ট্রাল ডিফেন্ডার হলেও তাকে কিন্তু লেফট ব্যাকে খেলাতে হচ্ছে এবার। যদিও হিঙ্কাপিয়া ভালো খেলছেন, বাট তার মেইন যে স্ট্রেংথ সেটা কিন্তু ইকুয়েডর পাচ্ছে না। আরেকটা সমস্যা হচ্ছে কোচের ফরমেশন। কোচ মেনলি আপনি যখন আপনার টিমে কাইসেদো আছেন, মেইনলি আপনাকে 3 মিডফিল্ডার খেলানোটা জরুরি, যাতে হচ্ছে কাইসেদোর স্ট্রেংথ আপনি সবচেয়ে ভালো ইউজ করতে পারছেন। কিন্তু ইকুয়েডর এখন পর্যন্ত 4-2-3-1 খেলছে, যেখানে কাইসেদোকে রাখা হচ্ছে 2 জনের একজন হিসেবে, যে কারণে কাইসেদো দৌড়াচ্ছেন, খুব ভালো খেলছেন, কিন্তু তার স্ট্রেংথটাতে খুব বেশি মানে স্ট্রেংথ অনুযায়ী খেলা হচ্ছে না। আর আরেক দিকে হচ্ছে আপনার যে আমরা একটু কেন্দ্রি পায়েস এবং সার্মিয়েন্তের কথা বলছিলাম, সার্মিয়েন্ত দুজনকে খেলাতে গেলে যেটা হচ্ছে দুজনে এখনও অনভিজ্ঞ, দুজনে বেশ প্রতিশ্রুতিশীল, কিন্তু দুজনে এখনও অনভিজ্ঞ। তো দুজনকে খেলাতে গিয়ে ইকুয়েডরের উইংটা একটু দুর্বল হয়ে পড়ছে। ইকুয়েডর আপনার মিডফিল্ড সেন্ট্রিক, কিন্তু এরা বেশ কী বলবো আপনার দ্রুত আক্রমণে উঠে যায়। এদের যেটাকে আমরা বলি যে আপনার ট্রানজিশনে খুব ভালো ওরা, কিন্তু এনার ভ্যালেন্সিয়ার বয়সের কারণে এখনও তো গোল পাচ্ছে না। বাট আর্জেন্টিনা এবার তো কোপা আমেরিকা যে নকআউট পর্বে সবচেয়ে সহজ দিকটাতেই পড়েছে, যদি আমরা ব্রাজিল বা উরুগুয়ের কথা ভাবি। স্টিল এখন যদি আর্জেন্টিনাকে ভোগাতে পারে, সেটা আগামীকাল হয়তো ইকুয়েডরে ভোগাতে পারে, কারণ 90 মিনিটের ম্যাচ কোপা আমেরিকা কিন্তু 90 মিনিটের পরে এবার টাই ব্রেকার ফাইনালের আগ পর্যন্ত। সো ইকুয়েডর ওই চিন্তা করে হয়তো ডিফেন্সিভ স্ট্রেংথটা বাড়িয়ে নামতে পারে, সেক্ষেত্রে আর্জেন্টিনার জন্য যদি ভোগান্তির কারণে ইকুয়েডরে হতে পারে। আচ্ছা, তো আমরা জানতে পারলাম যে ইকুয়েডরকে ইতিহাস যদি নাও বলে, বর্তমান বলছে যে ইকুয়েডরকে আসলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই, আর্জেন্টিনাকে সমীহ করতেই হচ্ছে, একটু হলেও চিন্তা করতে হচ্ছে। তো আগামীকালকে আমরা দেখব আসলেই কি আর্জেন্টিনা সেই চিন্তাটা উড়িয়ে তারা সেমিফাইনালে যেতে পারে, নাকি হয়তোবা এবার হতাশ হয়ে ফিরতে হবে স্কালোনি দলকে। ধন্যবাদ।